আমি 12 লক্ষ টাকায় নিজেকে বিক্রি করে দিয়েছিলাম হাতহীন এক পুরুষকে বিয়ে করে আমার মায়ের প্রাণ বাঁচাতে। ভেবেছিলাম তার সেবা করাই হবে আমার জীবনের একমাত্র ত্যাগ। কিন্তু বিয়ের প্রথম রাতেই অন্ধকারে হঠাৎ শক্ত কিছু আঙুল আমার কবজি চেপে ধরায় আমার ঘুম ভেঙে গেল। সবচেয়ে কুৎসিত সত্যটা হলো এটাই, আমার বিয়ে হয়নি, আমাকে কেনা হয়েছিল। আমার নাম তানজিলা। আমার বয়স ছিল 32। ঢাকার অদূরে এক ধুলোবালি জড়ানো বাজারের দর্জির দোকানে কাজ করতাম। অন্য নারীদের ব্লাউজ কামিজ সেলাই করে যা পেতাম তা দিয়ে কোনো মতে দিন চলতো। আর ওইদিকে এক সরকারি হাসপাতালে আমার মায়ের শরীরটা দিন দিন মৃত্যুর দিকে ঢলে পড়ছিল। আমেনা জান্নাত মায়ের জরুরি ডায়ালাইসিস দরকার ছিল। ডাক্তার চিৎকার করেননি, কোনো হুমকিও দেননি। তিনি শুধু কাউন্টারে একটা বিলের কাগজ নামিয়ে রাখলেন। সেই কাগজের টুকরোটা ক্ষুধার চেয়ে বেশি জোরে আঘাত করলো বুকে। মা দীর্ঘ 20 বছর ধরে ভোরবেলা উঠে পিঠা বিক্রি করে আমাকে একা বড় করেছেন। পায়ে পানি এসে ফুলে যেত, তাও তপ্ত তেলের চুলায় সামনে দাঁড়িয়ে ক্রেতাদের দিকে তাকিয়ে হাসতেন। আর এদিকে তার কিডনি দুটো আস্তে আস্তে অকেজো হয়ে যাচ্ছিল। এখন তিনি হাসপাতালের এক পাতলা চাদরের নিচে ফ্যাকাশে মুখে শুয়ে আছেন, হাতে পায়ে নল লাগানো, ঠোঁট শুকিয়ে কাঠ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার কোনো জমি ছিল না, কোনো সোনাদানা ছিল না, কোনো ভাই ছিল না, কোনো স্বামী ছিল না। আল্লাহ ছাড়া আর কারো কাছে হাত পাতার উপায় ছিল না। কিন্তু তখন এক অলৌকিক সাহায্য নিয়ে সামনে এসে দাঁড়ালেন সুরাইয়া বানু। তিনি ছিলেন কেরানীগঞ্জের সবচেয়ে ধনী বিধবা নারী। বিশাল কাঠের আড়ত, 3টি করাতকল আর মেইন রোডের অর্ধেক দোকানের মালিক। পরনের সাদা সিল্কের শাড়ি, কবজিতে তসবি জড়ানো, আর মুখ এমন এক নরম হাসি যা দিয়ে নিরুপায় মানুষকে সহজে বোকা বানানো যায়। বিল কাউন্টারের বাইরে প্রেসক্রিপশনটা হাতে নিয়ে যখন আমি মরণ কামড়ের মতো দাঁড়িয়েছিলাম, তখন তিনি আমাকে খুঁজে পান। আমি কষ্ট চিনি মা, তিনি বললেন, আর আমি জানি তুমি একটা ভালো মেয়ে। ধনী লোকেরা কখনো শুরুতেই দামের কথা বলে না, তারা দয়া দিয়ে শুরু করে, তারপর খাঁচাটা খুলে দেয়। ছোট ছেলে আরহান 4 বছর আগে আমাদের করাতকলে একটা দুর্ঘটনার শিকার হয়। তিনি বললেন, মেশিনে তার দুটো হাতই কাটা পড়ে। তারপর থেকে ও খুব চুপচাপ হয়ে গেছে, রাগী, একাকী। আমি তার দিকে তাকালাম। তিনি যে আমার ভেতরটা ভেদ করে তাকিয়ে রইলেন। ওর এমন এক স্ত্রীর দরকার যে বিলাসের পেছনে ছুটবে না, একজন বিশ্বস্ত নারী যে কর্তব্যের মূল্য বোঝে। আমার গলা শুকিয়ে এলো। আপনি চান আমি তাকে বিয়ে করি? আমি তোমার মায়ের প্রাণ বাঁচাতে চাই। চারপাশটা একদম নিঝুম হয়ে গেল। হাসপাতালের পর্দার আড়াল থেকে মায়ের কাশির আওয়াজ ভেসে এলো। সুরাইয়া বানু আমার কোলে একটা ফাইল রেখে দিলেন। হাসপাতালের সব পেমেন্ট, ওষুধের অগ্রিম টাকা, একটা প্রাইভেট ডায়ালাইসিস স্লট, 12 লক্ষ টাকা, সব কিছুর ব্যবস্থা অলরেডি করা হয়ে গেছে। তোমাকে শুধু একটা কাজই করতে হবে। তিনি ফিসফিস করে বললেন, আমাদের পরিবারের অংশ হতে হবে। আমি সই করে দিলাম, নিচে ছোট ছোট লেখাগুলো না পড়েই। মনে এই প্রশ্ন না তুলে যে এত টাকা থাকা সত্ত্বেও এক মা কেন তার ছেলের জন্য কোণে কিনতে এসেছেন, এটা না বুঝেই যে গরিব মেয়েরা কাগজে সই করে না, তারা আসলে নিজেদের খাঁচায় বন্দি করার দলিলে সই করে। 3 দিন পর আমি তানজিলা বানু হলাম। বিয়ের আয়োজনটা ছিল বিশাল, প্রয়োজনের চেয়েও অনেক বেশি বড়। উঠানে গাতকদের দল গান গাইছিল, চারিদিকে আলোর রোশনাই। আমার হাতে মেহেদিতে রাঙানো ছিল, আর আমার মুখ ঢাকা ছিল লজ্জায় ও অপমানে। মেহমানরা কাচ্চি বিরিয়ানি, বোরহানি, জর্দা খাচ্ছিল আর আমার ভাগ্যের প্রশংসা করছিল। কি চমৎকার বাড়ি, শাশুড়িটা কত দয়ালু, উনি তোমার মায়ের জীবন বাঁচিয়েছেন, ওনাকে মায়ের মতো সেবা করবে। আরহান একটা হুইল চেয়ার আমার পাশে বসেছিল, নিশ্চুপ, ক্রিস শরীর। তার শেরওয়ানির হাত দুটো শেষ মাথায় পিন দিয়ে আটকানো ছিল। কোনো হাত নেই, কোনো আঙুল নেই, কোনো স্পর্শ নেই। তার চোখ দুটো কখনো বেশিক্ষণ কারো উপর স্থির হচ্ছিল না। কিন্তু একবার কবুল বলার পর সে আমার দিকে তাকালো। সেই চাহনিতে কোনো কামনা ছিল না, কোনো রাগ ছিল না, ছিল শুধু একটা সতর্কতা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সুরাইয়া বানু আমাকে বাসর ঘরে নিয়ে গেলেন। সারা ঘর গোলাপ ফুলে ভরা ছিল, প্রচুর গোলাপ। সেগুলোর গন্ধ এত তীব্র আর কেমন যেন পচা মিষ্টি ছিল। মনে হচ্ছিল নিচে লুকিয়ে থাকা কোনো লাশ ঢাকা দেওয়ার জন্য এই চেষ্টা। তিনি আমার হাতে জাফরান মেশানো এক গ্লাস গরম দুধ তুলে দিলেন। খেয়ে নাও বৌমা। তিনি বললেন, আজ সারাদিন অনেক কেঁদেছ, এটা তোমাকে ঘুমাতে সাহায্য করবে। আমি গ্লাসটা নেওয়ার আগে ঘরের কোণ থেকে আরহানের কণ্ঠ ভেসে এলো, ওটা খেয়েও না। সুরাইয়া বানু থমকে গেলেন মাত্র 1 সেকেন্ডের জন্য, তারপরই হেসে উঠলেন। ওর মেজাজ ভাঙা গড়া করে, ওর কথায় কান দিও না। আরহানের মুখটা একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ওটা ফেলে দাও, সে ক্ষীণ গলায় বলল। আমি গ্লাসের দিকে তাকালাম, তারপর সুরাইয়া বানুর দিকে, তারপর তাকালাম সেই নারীর দিকে যিনি আমার মায়ের হাসপাতালের বেডের খরচ দিয়েছেন। আমি ক্লান্ত ছিলাম, ভীত ছিলাম। গরিব মানুষ যেভাবে কৃতজ্ঞ থাকতে অভ্যস্ত, আমি ঠিক সেই বোকাদের মতোই কৃতজ্ঞতায় অন্ধ ছিলাম। তাই আমি খেয়ে নিলাম, বড় বড় দুটো চুমুক দিলাম। সুরাইয়া বানু আমার প্রতিটা ঢোক গিল হাউসওয়াইফের ওপর নজর রাখছিলেন। ভালো মেয়ে, তিনি বললেন। তিনি ঘর থেকে বের হতে আরহান তার হুইল চেয়ারটা আমার দিকে ঘুরিয়ে নিল। তার কণ্ঠস্বর তখন বাতাসে মিলিয়ে যাওয়ার মতো শোনালো, যদি পারো এখান থেকে পালিয়ে যাও। আমি একবার হাসলাম, একটা ভাঙা তেতো হাসির শব্দ। কোথায় যাব? আমার মা আপনাদের দেওয়া হাসপাতালের বেডে শুয়ে আছেন। সে তার চোখ দুটো নামিয়ে নিল।
ঠিক এই কারণেই ওরা তোমাকে বেছে নিয়েছে। আমার পেটটা মোচড় দিয়ে উঠলো। এর মানে কি? সে উত্তর দেওয়ার আগে চারপাশটা দুলতে শুরু করলো। গোলাপগুলো ঝাপসা হয়ে এলো। মেঝেটা আমার পায়ের নিচ থেকে দূরে সরে যেতে লাগলো। আমার মনে আছে আমি বিছানায় পড়ে যাচ্ছিলাম। মনে আছে আরহান আমার নাম ধরে ডাকছিল। মনে আছে দরজাটা আবার খোলার আওয়াজ, তারপর সব অন্ধকার। মাঝরাতে আমার ঘুম ভাঙলো। পুরোপুরি না, খুব আলতোভাবেও না। বিছানায় পাশে আমার গায়ের উপর ভারী কিছু একটা চেপে বসলো। একটা গরম শ্বাস আমার ঘাড়ে এসে ঠেকলো। এটা আরহানের শ্বাস ছিল না, এটা শ্বাসে জর্দা পান, হুইস্কি আর লবঙ্গের গন্ধ ছিল। একটা হাত এসে আমার কবজি চেপে ধরলো, শক্ত, বিশাল, খসখসে, জীবন্ত। আমার চোখ খুলে গেল। মেঝেতে এসে পড়া চাঁদের আলোর একটা সরু রেখা ছাড়া পুরো ঘর ছিল ঘুটঘুটে অন্ধকার। এক চরম বোকার মতো আমার নেশাগ্রস্ত মস্তিষ্ক তখনও ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল। পরক্ষণে সত্যটা আমাকে বরফের মতো জমিয়ে দিল। আমার স্বামী তো কোনো হাতই নেই। আমি চিৎকার করে ওঠার আগে একটা দ্বিতীয় হাত এসে আমার মুখ চেপে ধরলো। ঘরের কোণ থেকে হুইল চেয়ারের চাকার ঘর্ষণের শব্দ ভেসে এলো। আরহান জেগে আছে। ওর কাছ থেকে দূরে সরো, সে কাঁপানো গলায় বলল। আমার পাশে থাকা লোকটা নিচু জাতীয় এক কুৎসিত হাসি হাসলো। আরহান এগিয়ে আসার চেষ্টা করলো। অসহায়ভাবে তার শূন্য হাতটা দুটো কাঁপছিল। আমি তোমাকে সতর্ক করেছিলাম তানজিলা, সে ফিসফিস করে বলল। আমি তোমাকে পালিয়ে যেতে বলেছিলাম। আমার বুকটা এত জোরে ধড়ফড় করছিল, মনে হচ্ছিল এই বুঝি বুক ফেটে প্রাণটা বেরিয়ে যাবে। আমার মুখের উপর হাতটা চাপ আরও বাড়লো। চাঁদের আলো সেই কবজির ওপর আমি একটা ভারী সোনার আংটি দেখতে পেলাম। চৌধুরী পরিবারের পারিবারিক সিলমোহরের খোদাই করা আংটি। ঠিক এই আংটি আমি বিয়ের ভোজের সময় দেখেছিলাম, কিন্তু আরহামের হাতে নয়, আরহানের হাতে। ওটা থাকার প্রশ্নই আসে না। লোকটা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে এমন একটি বাক্য বলল, যা শোনার পর আমি বুঝতে পারলাম আমাকে আসলে এই বাড়ির বউ বানানোর জন্য কেনা হয়নি।